আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, সবাই ভালো আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে আমাদের আওয়ার ইসলামিক এডুকেশনে স্বাগতম। আজকে আমাদের মাখরাজের আলোচনা। তো আমরা গেছে কালকে আমাদের 1 থেকে 8 পর্যন্ত আমাদের মাখরাজ গেছে। আজকে আমাদের 9 থেকে 17 পর্যন্ত। তো আমরা ক্লাসটি শুরু করি। আর আমাদের ক্লাসগুলো কেমন এটা আমাদেরকে অবশ্যই জানাবেন, ঠিক আছে? আপনার মতামতটি আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। তো আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি। সেটা হচ্ছে আপনার 9 নম্বর মাখরাজ। 9 নম্বর মাখরাজ হচ্ছে আপনার জিহ্বার আগা। জিহ্বার আগা তার বরাবর উপরে তালির সঙ্গে লাগিয়ে নুন উচ্চারিত হয়। যেমন জিহ্বার আগা, এটা তার বরাবর জিহ্বার আগে যেমন এটা আছে, ঠিক আছে? তার বড় উপরে তালির সঙ্গে, যেমন এটা মানে জিহ্বার আগা বরাবর উপরের দিকে উঠলে যেমন নুন, নুন জিহ্বার আগে ওই বরাবর লাগাই, তারপরে কি আপনার নুন, নুন। ঠিক আছে, তাহলে জিহ্বার আগা তার বড় উপর তার সঙ্গে লাগাইয়া নুন, নুন। মুখ কিন্তু গোল হইব, ঠিক আছে? মুখ বাইং মাছের ঠোঁট যেরকম না গোল, বাইং মাছ, ঠিক আছে? যেরকম গোল ঠিক সেরকম করে আপনার ঠোঁট গোল হইব, চোখকে লাগবে। যেমন নুন, নুন এভাবে করলে কি আপনার এই উচ্চারণটা সঠিকভাবে আসে, ঠিক আছে? তাহলে জিহ্বার আগা তার বড় উপরে তার সঙ্গে লাগাইয়া নুন, নুন উচ্চারিত হয়। এটা 9 নম্বর মাখরাজ। 10 নম্বর মাখরাজ হচ্ছে আপনার জিহ্বার আগা, জিহ্বার আগার ফিট। যেমন জিভার আগেটা ফিট, জিভার আগের ফিট তারপর উপরে তালের সঙ্গে লাগে। 9 নম্বর মার্কাস জিভার আগা তারপর উপরে তালের সঙ্গে লাগে। আর 10 নম্বর মার্কাস হচ্ছে আপনার জিভার আগার ফিট, ফিট জিভার আগের ফিট তারপর উপরে তালের সঙ্গে লাগে। র, র উচ্চারিত হয়। র, 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 ঠিক আছে? তাহলে আপনার জিভার আগার হিট তারপর উপরে তালের সঙ্গে লাগাইয়া র উচ্চারিত হয়। আর, আর রহমানু, আর রহমানু, ঠিক আছে? ইনির, ইনির তবে তুম, ইনির, ইনির এভাবে মানে আপনার জিভার আগের ফিট উপরে তার সঙ্গে লাগে, আপনার যে উচ্চারণ রর যে উচ্চারণ আসলটা ওইটা চলে আসবে, ঠিক আছে? হচ্ছে আপনার 11 নম্বর মাখরাজ। 11 নম্বর মাখরাজ হচ্ছে আপনার জিভার আগা সামনে, জিভার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া এই সামনে মানে জিভার আগা এটা তারপর উপরে তার সঙ্গে লাগাইয়া দিতে হয়, ঠিক আছে? তাহলে আপনার কি জিভার আগা আগা উপর দিয়ে যাবে। যেমন আমার এই দাঁতটা আবার ভাঙা, ঠিক আছে? দাঁতটা আবার ভাঙা, যেমন এই সামনের উপরে দিয়ে যে দুই দাঁত, এই দুই দাঁত, এই দুই দাঁতরে সামনের এই দুই দাঁত মানে সামনের আপনার যে দুই দাঁতটা আছে এই দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। গোড়া, দুই দাঁতের গোড়া, আগা না গোড়া। তাহলে জিভার আগা এটা দুই দাঁতের সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত, দাল, তা, ত, 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 দাল, তা। তো আর তার ভিতরে ডিফারেন্স করতে হবে, ঠিক আছে? তো আর দাল ত এবং তা এটা কিন্তু এক না। তো আলাদা, তা আলাদা, ঠিক আছে? আমাদের ত জবর ত কোন, তা জবর তা, ঠিক আছে? আমাদের ত জবর ত, তা জবর ত, তাহলে কি হইব? জীবন হইব না। তা জবর তা, ত জবর ত, ত গেছে মুখটা একটু এরকম হবে, আর তা গেছে মুখ এমন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ত জবর ত, তা জবর তা, হ্যাঁ ডাল, ত ডাল তা, ত ডাল তা। তাহলে জিহ্বার আগা তার সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত ডাল তা উচ্চারিত হয়। তাহলে আপনার ত ডাল তা উচ্চারিত করতে হলে আপনার সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইতে হবে, ঠিক আছে? এটা 11 নম্বর মাখরাজ। আপনার 12 নম্বর মাখরাজ। 12 নম্বর মাখরাজ হচ্ছে আপনার জিহ্বার আগা সামনের নিচের, সামনের নিচের মানে এই দুইটা সামনের নিচের দুই দাঁতের আগের সঙ্গে লাগাইয়া সদ, সিন, জা উচ্চারিত হয়। সদ, সিন, জা। তাহলে সদ, সদ করতে সে মুখটা একটু মানে এভাবে আওয়াজ হবে, ঠিক আছে? যেমন সিয়া, যেমন ওই যে উন্দুর বা সিয়া এরকম আছে না, আমাদের নোয়াখালী ভাষাতে সিএ কয়। তো এই যে সিয়া যেরকম এরকম করে, ঠিক এরকমভাবে কি আপনার উচ্চারণটা হবে। যেমন সিন, সিন, সদ, সদ, ঠিক আছে? তাহলে আপনার সদ এবং সিন ঠিক ওই যে মানে বা তেল মানে আপনার যে সময় আমরা রান্না করেন, রান্না করতে সময় আমরা যে সময় তেল দেন, তেল দেওয়ার পরে যদি তেল আপনার অতিরিক্ত গরম হয়ে যায়, তখন যদি আপনি পেঁয়াজ বা টমেটো যদি মানে দেন চাত করে করে উঠে, ঠিক আছে? ওইরকমভাবে আপনার মুখ চাত করে উঠবে। যেমন সদ, সিন, জা, ঠিক আছে? তাহলে আপনি যদি গরম তেলের ভিতরে যদি কিছু ডান সেট করে ওঠে ওইরকমভাবে আপনার সদ, সদ জিবার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগে লাগবো। সদ, সিন, জা, সদ, সিন, জা উচ্চারিত হয়। তাহলে এটা কয় নাম্বার গেছে আপনার? 13 নম্বর। 14 নম্বর মাকড়া। 14 নম্বর মাকড়া হচ্ছে আপনার নিচের ঠোঁটের সামনের উপর দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা উচ্চারিত হয়। যেমন আপনার খরগোশ, খরচের দিকে খরচ বেশিরভাগ কেমন থাকে আন্ডে থাকে, ঠিক আছে? তো আপনার খরচের মতন কিন্তু নেই, খরচের মতন ঠিক এর নিচের ঠোঁটের ফ্যাট মানে ফ্যাট কোনটা এটা ফ্যাট,
নিজের ঠোঁটের ফেট সামনের উপরের এই দুই দাঁতের আগের সঙ্গে লাগিয়ে ফা ফা উচ্চারিত হয়। তাহলে আপনার কি নিচের ঠোঁটের ফ্যাটস সামনে উপরে দুই দাঁতের আগের সঙ্গে লাগাইয়া ফা ফা উচ্চারিত হয়। 15 নম্বর মাখরাজ। 15 নম্বর মাখরাজ হচ্ছে আপনার দুই ঠোঁট হইতে ওয়া বা মিম উচ্চারিত হয়। দুই ঠোঁট হইতে সেটা দুই ঠোঁট, এই দুই ঠোঁট থেকে ওয়া বা মিম উচ্চারিত হয়। এবার শুনেন, যেমন ওয়া ওয়া দুই ঠোঁট গোল করিয়া, দুই ঠোঁট গোল করিয়া মাঝখানে একটু ফাঁকা রাখিয়া ওয়া উচ্চারিত হয়। যেমন আমাদের নেন ও ওয়া ও এরম করলে কি দুই ঠোঁট গোল করে মাঝখানে একটু ফাঁকা থাকে, ঠিক আছে, বাইক মাছের ঠোঁটের মতন। যেমন ওয়া ওয়া দুই ঠোঁটের গোল করিয়া মাঝখানে একটা ফাঁকা রাখিয়া ওয়া উচ্চারিত হয়। ওয়া ওয়া উচ্চারিত হয়। ওয়া করার সাথে ওয়া করে সে মুখ গোল হইব, আর ওই জন্য ওয়া শেষ কিন্তু মুখ সাপড়ে যাবে, ঠিক আছে। ওয়া, ঠিক আছে, এরকম। তাহলে ওয়া গেছে। তাহলে বা দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা উচ্চারিত হয়। যেমন এই দুই ঠোঁটের ভিজা করিয়া বা, একবার সাধারণ বা বা দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা উচ্চারিত হয়, ঠিক আছে। আর এবারে শুকনা দুই ঠোঁটের মিম, দুই ঠোঁটের শুকনা অংশ থেকে মিম উচ্চারিত হয়। দুই ঠোঁটের শুকনা বা আপনার ভিজা অংশ থেকে মিম আপনার শুকনা অংশ থেকে, যেমন মিম মিম দুই ঠোঁটের শুকনা অংশ থেকে মিম, ঠিক আছে। তো আপনার মানে কি দুই ঠোঁটেতে ওয়া বা মিম উচ্চারিত হয়। দুই ঠোঁট গোল করিয়া মাঝখানে একটু ফাঁকা রাখিয়া ওয়া উচ্চারিত হয়। দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা উচ্চারিত হয়, একবার সাধারণ বা। দুই ঠোঁটের শুকনা অংশ থেকে মিম উচ্চারিত হয়, দুই ঠোঁটের শুকনা মিম, ঠিক আছে। ধরো 15 নম্বর মার্কাস দুই ঠোঁটেতে ওয়া বা মিম উচ্চারিত হয়। দুই ঠোঁট গোল করিয়া মাঝখানে একটা ফাঁকা রাখিয়া ওয়া উচ্চারিত হয়। দুই ঠোঁট এটার ভিজা অংশ থেকে বা উচ্চারিত হয়। দুই ঠোঁটের শুকনো অংশ থেকে মিম উচ্চারিত হয়, ঠিক আছে। এই 16 নম্বর মার্কাস। 16 নম্বর মার্কাস হচ্ছে আপনার মুখের খালি জায়গাতে মধুর হারফ উচ্চারিত হয়। মুখের খালি জায়গা মানে এবার একটা মুখের যে খালি জায়গা থাকে ওই জায়গা থেকে মধুর হারফ উচ্চারিত হয়। এটা মধুর হারফ কাকে বলে? জবরের বাম পাশে খালি মধুর হরফ, ফেসের বাম পাশে যজমালা ওয়া মধুর হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মধুর হরফ। ওইটা হচ্ছে অন্যদিকে আর কি, ওইটা যদি মদ গুণার দিকে, তো এটা আরও সামনে ইনশাল্লাহ শিখিয়ে দেবো। এটা কিন্তু আপনার মানে 16 নম্বর মাখরাজ, 16 নম্বর মাখরাজটা হচ্ছে আপনার এরকম যে মুখের খালি জায়গা হইতে মধুর হরফ উচ্চারিত হয়। যেমন বা বা মুখ মুখ খোলা থাকবো, বা বু বি বা বু বি, ঠিক আছে। দুই ঠোঁটের শুকনো মুখে খালি জায়গা হইতে মধুর হরফ উচ্চারিত হয়। যেমন বা বু বি, মুখে যে খালি জায়গাটা আছে ওইখান থেকে কি আপনার মধুর হরফ উচ্চারিত হয়, ঠিক আছে। 16 নম্বর মাখরাজ। 17 নম্বর মাখরাজ। 17 নম্বর মাখরাজ হচ্ছে আপনার নাকের বাঁশিতে গুণনা উচ্চারিত হয়। যেমন আন আন, নাকের ভিতরে আপনার গুনগুন 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 শব্দ হবে, ঠিক আছে। আন ইন উন আম ইম উম। তাহলে আপনার 16 নম্বর মাখরাজ হচ্ছে আপনার মুখের খালি থেকে হইতে মধুর হরফ উচ্চারিত হয়। 17 নম্বর মাখরাজ আপনার নাকের বাঁশি হইতে গুণনা উচ্চারিত হয়, ঠিক আছে। তো আমাদের ইনশাল্লাহ আমাদের পুরো মাখরাজটি শেষ হয়েছে। আমরা প্রথম ক্লাসে দিয়েছি আমরা 1 থেকে 8 পর্যন্ত দিয়েছি। আজকে আমাদের 9 থেকে 17 পর্যন্ত টোটালি আমাদের 1 থেকে 17 পর্যন্ত মাখরাজ দেওয়া হয়েছে ক্লাসে। তো আপনাদের ক্লাসটি দেখে নেবেন, কারণ আপনার আগে হচ্ছে আপনার হরফ উচ্চারণ, যদি হরফ উচ্চারণ যদি ঠিক না আসে তাহলে আপনার কি হর ঠিক হবে না। ইনশাল্লাহ আমাদের পুরো 17টি মাখরাজ হয়ে গেছে। আমরা দুই ক্লাসে ভাগ করে দিছি। তো সবাই ক্লাসটি দেখবেন এবং হরফ উচ্চারণ কীরকম হয় এগুলা শিখবেন, আপনি শিখেন কিংবা আপনার সন্তানকে শিখেন, অবশ্যই তাদেরকে সুন্দরভাবে শিখাবেন। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।